ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশের বিভিন্ন জেলার সহকর্মীরা। শুরুতে যেতে চাই পটুয়াখালীতে আছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ তাণ্ডবের কি খবর আছে আপনার কাছে? সামান্য কিছুটা কমলেও বাতাসের বেগ রয়েছে, সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে এবং সমুদ্রের পাড়ের অনেক দোকান কিন্তু ভেঙে গিয়েছে, গাছ উপড়ে পড়ছে। পাশাপাশি যে সমুদ্রের পাড়ের যে টিন, আপনি জানেন যে এদিকে সমুদ্র পাড় এলাকায় কাঁচা দোকানপাট রয়েছে, সেগুলোর যে টিনগুলো সেগুলো কিন্তু উড়ে গিয়েছে। আমাদের সাথে একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রয়েছে, তিনি গতকাল রাত থেকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের পাড়ে ছিলেন। আমরা সবশেষ তার কাছে জানতে চাইবো যে আপনি তো গতকাল রাত থেকে এখানে অবস্থান করছেন, কি হয়েছে, আপনি আপনার দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা একটু জানাবেন। প্রথমে আমি জানাতে চাই, গতকাল থেকে রোমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চল কুয়াকাটায় কিন্তু ব্যাপক আঘাত আনে। আঘাতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের দোকানপাট, মালামাল সবকিছু কিন্তু সমুদ্রে বেশি নিয়ে গিয়েছে। আপনার কি ক্ষতি হয়েছে? আমার একটা দোকান ছিল, দোকানের সম্পূর্ণ মালামাল আর কি সমুদ্রে ভেসে গেছে। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তিনি কিন্তু বলছে যে তার দোকানের যে মালামাল সেটা কিন্তু তিনি রক্ষা করতে পারেনি, জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের পাড়ে অবস্থান করলো, তার সে সম্পর্কটুকু তিনি কিন্তু রক্ষা করতে পারেনি। এর মূল কারণ হচ্ছে যে সমুদ্রের পানির যে স্তর, সে কিন্তু স্তরে কিন্তু তার দোকানের অনেক মালামালই কিন্তু ভেসে গিয়েছে। শুধু এই দোকানই না, তার মতো প্রায় অর্ধশত দোকানই কিন্তু এই সমুদ্রের ব্যবসায়ীরা রয়েছে, তারা কিন্তু অনেকেই মাল সরাতে পারেনি, যার কারণে কিন্তু তাদের দোকানের মালামাল কিন্তু অনেকটাই সমুদ্রের জোয়ারের সাথে কিন্তু ভেসে গিয়েছে এবং যার ফলে তারা কিন্তু অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে পাশে যদি সরকার যদি না দাঁড়ায়, তবে তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না। তবে ঘূর্ণিঝড় রিমেলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু সঠিক পরিসংখ্যান এখন পর্যন্ত পাওয়া যায়নি, যেহেতু ঝড়টি চলমান রয়েছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য আমাদের কাছে আমরা পাইনি। ঘূর্ণিঝড় থামার পরে সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে বলে আমাদেরকে জানিয়েছে জেলা ত্রাণ ও দুর্যোগ। নিশ্চয়ই মহিবুল্লাহ, ঝড় থেমে যাওয়ার পর নিশ্চয়ই আমরা সবশেষ তথ্য আপনার কাছ থেকে জেনে নিব। এবার আরো খবর জানবো সহকর্মী অচিন্ত মজুমদারের কাছ থেকে। অচিন্ত, আমরা যেমন মহিবুল্লার কাছ থেকে জানছিলাম যে বৈরী আবহাওয়া একদিকে, অপরদিকে ক্ষয়ক্ষতির এ পর্যন্ত যে তথ্য উনি জানালেন, আর ভোলার চিত্রটা যদি জানতে চাই, যে ইতিমধ্যে আমরা কিন্তু জেনেছি যে বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে লোকালয়ে, তো সব মিলিয়ে ক্ষয়ক্ষতির কি চিত্র? আর বরাবর আমরা যেমনটা দেখি যে আসলে আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষের যাওয়া নিয়ে অনীহা থাকে, এবারের চিত্রটা কেমন জানাবেন? জি জান্নাত, আপনি যেমনটা বলছিলেন যে আশ্রয় কেন্দ্রে যাওয়া নিয়ে যে অনীহা, আসলে সেই বিষয়টি এবারে ঠিক একই রকম দেখা গেছে। তবে যেসব বিচ্ছিন্ন চর রয়েছে, বিশেষ করে ঢাল চর, কুকরি মুকরি চর, পাতিলা সহ অন্যান্য যে বিচ্ছিন্ন জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু মানুষ গতকাল রাতে আপনার বিকেলের পর থেকেই আপনার সেখানে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কারণ হচ্ছে যে কালকে সেখানে আসলে পানি উঠেছিল, জোয়ারের পানিতে আসলে প্লাবিত হওয়ার কারণেই কিন্তু তারা সেখানে উঠেছে। আমার সাথে জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে প্রায় 30,000 মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে খাবার দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। তো আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কিন্তু ভোলায় তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভোলার লালমোহনের চর উমেদে গাছ চাপা পড়ে একজন নারীর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমার সাথে কথা হয়েছে আপনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি জানিয়েছেন যে আপনার বিপদ সীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো আমি যদি আপনাকে দেখাই যে আমার পেছনে যেই খালটি রয়েছে, ভোলা শহরের যে খাল, এই খালের পানি কিন্তু আপনি যদি দেখি যে এই পানি রাস্তায় চলে এসেছে এবং সেখানে কিন্তু আপনার মানে জোয়ারের পানিও কিন্তু অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর একটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই যে ভোলাতে কিন্তু গত রাত থেকে এখন পর্যন্ত আবহাওয়া অফিসের তথ্য মতে আপনার 41 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া বাতাসের গতিবেগ কিন্তু এখন 30 নটিক্যাল মাইলে এসে পৌঁছেছে। তো সাথেই এই ছিল ভোলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।
ভোলার খবর জানছিলাম অচিন্ত মজুমদারের কাছ থেকে। এবার রিমালের আরও তাণ্ডবের খবর জানবো। সহকর্মী বরগুনার সহকর্মী আছেন আমাদের সাথে যুক্ত, মালিক মিঠু। মিঠু, ইতিমধ্যে আমরা বরগুনার অনেকগুলো ক্ষয়ক্ষতির খবর জেনেছি। এই মুহূর্তে সবশেষ কি অবস্থা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যারা আছেন তাদের আসলে কি চিত্র প্রশাসনী বা এই মুহূর্তে তাদের জন্য কি করছে? ধন্যবাদ। যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কিন্তু গতকাল বিকাল থেকে একটানা আসলে সকাল পর্যন্ত তাণ্ডব চালিয়ে গেছে। যেমন মুষলধারে বৃষ্টি, তেমন কিন্তু বাতাস এর বেগ কিন্তু ব্যাপক ছিল এবং স্বাভাবিক জ্বরের থেকে 5 ফুট পানি বৃদ্ধি পায় কিন্তু এই পৌর শহরের যে রাস্তাঘাট, বাড়িঘর, সকল ঘরই আসলে পানির লোকের পানি ঢুকেছে এবং ঘর বাড়িগুলো বিধ্বস্ত হয়েছে। এবং আমরা দেখছিলাম অধিকাংশ যে গাছপালাগুলো রয়েছে, রেলি জাতীয় যে গাছ রয়েছে, চামল জাতীয় যে গাছগুলো, সেই গাছগুলো কিন্তু সব রাস্তায় আসলে পড়ে গিয়েছে এবং উপড়ে পড়েছে। এবং নদীর তীরবর্তী যে সব এলাকা রয়েছে সেখানে মহা তাণ্ডব চালিয়ে গিয়েছে এই যে ঘূর্ণিঝড় রেমাল। এবং আপনি দেখেছি গতকালকে থেকেই তীরবর্তী মানুষদের আসলে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল এবং প্রতিটা যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু তারা আশ্রয় নিয়েছিল এবং তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক তাদের শুকনো খাবার এবং পৌরসভার পক্ষ থেকে কিন্তু খাবার বিতরণ করা হচ্ছে। এখনো কিন্তু এইসব মানুষগুলো আসলে খেতে খাওয়া মানুষগুলো এখনো কিন্তু আশ্রয় কেন্দ্রে রয়েছে। এখন পর্যন্ত তারা আসলে বাড়ি ফিরেননি, কিন্তু বাড়িতে যেসব তাদের যে মালামাল রয়েছে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি আমাদের কথা বলছে। প্রশাসনের পক্ষ থেকে তারা 72 ঘন্টার মধ্যে তাদের আসলে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা সেটা নিরূপণ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং এছাড়া এখনো যে অবস্থা রয়েছে, যে বাতাসের কিন্তু কিছুটা কমেনি, এখনো কিন্তু সেই বাতাসের ঠান্ডা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে বরগুনার উপর দিয়ে। এবং যে বেড়িবাঁধ ছিল, পানীয় পরিষদের সাথে কথা বলেছিলাম যে 3.5 কিলো যে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের পানি, জোয়ারের পানি, অত্যাধিক পানির ঢোকা কিন্তু অনেক এলাকায় আসলে প্লাবিত হয়েছে এবং বাড়িবন্দী হয়ে পড়েছে অধিকাংশ মানুষ। বিশেষ করে পটুয়াখালী নামক এলাকা এবং বরগুনা পৌর শহরে সকল ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু রাতে পানি ঢুকে তাদের মালামাল নষ্ট হয়েছে এমন খবর জি রয়েছে এবং সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীদের মালামাল নষ্ট হওয়ার আমরা দেখেছি। এবং এই পৌর শহরের সকল রাস্তাঘাট আসলে জোয়ারের পানিতে আসলে প্লাবিত ছিল সারা রাত্রে। এই ছিল আসলে বরগুনা থেকে আবহাওয়ার খবর। ধন্যবাদ মিঠু। রিমালের প্রভাবের আরো খবর জানবো চট্টগ্রামের সহকর্মী মহিবুল্লাহ হকের কাছ থেকে। মহিবুল্লাহ, আমি কিন্তু ছবিতে মুজিবুল হকের কাছে আমি কিন্তু ছবিতে দেখতে পাচ্ছি যে আপনি ইতিমধ্যেই পানিতে সড়ক তলিয়ে আছে। আপনি নিশ্চয়ই বৃষ্টিতে ভিজে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তো আসলে এই যে বৃষ্টিতে কি পরিমাণ জলবদ্ধতা সৃষ্টি হয়েছে আপনি যেখানে আছেন বা এর বাইরে অন্যান্য এলাকা, আর মানুষের ভোগান্তি কতটা বেড়েছে? বৃষ্টিতে যে জলাবদ্ধতা সেটি ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা এই মুহূর্তে নগরীর প্রবর্তক মোড় এলাকায় আছি। এটি ছাড়াও নগরীর অন্যান্য যে সমস্ত নিচু এলাকাগুলো আছে, বিশেষ করে বহদ্দারহাট, শোলকবহর, চকবাজার, এই জায়গাগুলোতে কিন্তু হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। এর ফলে যেহেতু বিভিন্ন অফিসে যাওয়ার সময় বিভিন্ন যে সমস্ত অফিস আদালত আছে সেখানটাতে যাওয়ার জন্য যারা বের হয়েছেন, বিভিন্ন হাসপাতালে যাওয়ার জন্য যে সমস্ত রোগীরা বের হয়েছেন তাদেরকে তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে এখানে আছি। বেশ কয়েকজনের সাথে আমাদের কথা হচ্ছে, তারা ভোগান্তির কথা জানাচ্ছিলেন। কারো তারা যে তাদের যে কর্মস্থলে যাওয়ার জন্য যেভাবে প্রস্তুত হয়ে এসেছিলেন, কেউ একেবারে ভিজে ঠিক স্বাভাবিক অবস্থায় নেই অনেকেই। তো যেটি বলছিলাম, এটি ছাড়াও নগরীর আরো যে সমস্ত নিচু এলাকাগুলো আছে, বিশেষ করে বহদ্দারহাট, শোলকবহর, চকবাজার, এই এলাকাগুলোতে হাঁটু থেকে কোমর পানি হয়ে গেছে। এবং ফলে এই এলাকায় যারা যাতায়াত করেন হাজার হাজার মানুষ, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে অন্যান্য জায়গায় কর্মস্থলে যারা যাচ্ছেন তাদের কিন্তু তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে গতকাল যে ঘূর্ণিঝড়ের যে যখন থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এর আগে থেকেই চট্টগ্রামে গুড়ি বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির প্রভাবে আমরা দেখেছি পতেঙ্গা সহ যে সমস্ত এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে প্রভাব পড়তে শুরু করে। এবং মূলত গতকাল মধ্যরাত থেকেই যে সমস্ত নিম্নাঞ্চলগুলো আছে চট্টগ্রামের, সেই নিম্নাঞ্চলগুলোতে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি আপনি জানেন চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় পাহাড় আছে এবং বিগত সময়গুলোতে যে বিভিন্ন দুর্যোগে অর্থাৎ ঘূর্ণিঝড়ের সময়ে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের একটা শঙ্কার জায়গা তৈরি হয়। আমরা বিভিন্ন সময় মানুষ মৃত্যুর ঘটনাও দেখেছি। এবারও কিন্তু সেই আশঙ্কার কথা শোনা যাচ্ছে।
এভাবে যদি বৃষ্টিপাত আসলে অব্যাহত থাকে তাহলে পাহাড় ধসের এক ধরনের আশঙ্কা আসলে দেখা যাচ্ছে। তবে জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা মোটামুটি প্রস্তুত আছে এবং যে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলো প্রস্তুত রাখা হচ্ছে এবং পাহাড়ে বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন তাদেরকে বারবার মাইকিং সহ বিভিন্ন প্রচার অভিযান করে তাদেরকে সচেতন করা হচ্ছে যাতে করে বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে চলে আসবার জন্য। আমি যদি একটু সংখ্যা উল্লেখ করতে চাই, চট্টগ্রামের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ১,৫০০-এর বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের আগে থেকে সেগুলো প্রস্তুত ছিল, এখনো সেগুলো রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু তারা আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করেছে। পাশাপাশি আরবান ভলান্টিয়ার সহ যে সমস্ত প্রস্তুতি আসলে নেওয়া দরকার তার সবটাই নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের সিভিল সার্জন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও যে কোনো ধরনের রোগ বালাই এবং অন্যান্য চিকিৎসাজনিত যে ধরনের সংকটগুলো আসলে তৈরি হতে পারে সেই সংকটগুলো মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া। এই মুহূর্তে প্রবর্তক এলাকা আছে, এখানে দেখা যাচ্ছে হাঁটু থেকে কোমর পানি এর কথা বলছিলাম। এটি ছাড়াও নগরীর বিভিন্ন এলাকা অর্থাৎ ষোলকবহর, চকবাজার সহ নিচু এলাকাগুলোতে বিশেষ করে প্লাবিত হয়েছে। এর কারণে কিন্তু হাজার হাজার মানুষকে যারা কর্মস্থলে যাচ্ছেন তাদেরকে কিন্তু তীব্র ভোগান্তি আসলে পোহাতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে অতি বৃষ্টির কারণে চট্টগ্রামে যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে তার খবরাখবর। চট্টগ্রামের খবর জানছিলাম সহকর্মী মুজিবুল হকের কাছ থেকে।